নেতৃত্বে একটা জাতির স্বাতন্ত্রতার জাতীয়তা, আর যে জাতির জাতীয়তা বোধ নেই সেই জাতি ব্যক্তিগত। সেই জাতীয়তাবাদের ফিলোসফি থেকে যে ফাউন্ডেশন উনি ক্রিয়েট করেছিলেন, সেই ফাউন্ডেশনের ভ্যানগার্ড হিসাবে he has also established 30 point of pillars আজকে to create, to reform a new Bangladesh। আজকের এই অনুষ্ঠানের শ্রদ্ধেয় সভাপতি, সাধারণ সম্পাদক, আমাদের শ্রদ্ধেয় বিএনপি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সহ আপনারা যারা জাতীয়তাবাদের আদর্শকে ধারণ করেন, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই। প্রিয় বন্ধুরা, বাংলাদেশ is facing a new trauma now. একদিকে India dreaming to be United States of India, যে ইন্ডিয়াতে আমার নেতা সালাউদ্দিন সাহেবকে গুম করা হয়েছিল, তারই নেতা, আমাদের দলের নেতা also dreaming to make Bangladesh as a united republic of Bangladesh, including Orissa, Bangla and Bihar, and inshallah Bangladesh will see that too. আজকে নতুন প্রজন্ম তৈরি করে দেওয়া হয়েছে, স্টেট স্পন্সর, পলিটিক্যালি হাইলি গ্রিডি অ্যাম্বিশাস একটা নিউ জেনারেশনকে ধ্বংসের চক্রান্তে আজকে মত্ত রয়েছে বাংলাদেশের একটি গ্রুপ। Of course, we want to encourage, invite our new generation in politics. It's like a revolution came to the specific a group of students will claim they are behind everything. Of course, আমরা আজকে আমাদেরকে think করতে হবে। আজকে রেভলিউশনের সুবিধা নিয়ে আজকে আমার একটি কবিতা মনে পড়ে যায়, যে মৌমাছি মৌমাছি কোথায় যাও, হাসি হাসি নাচি 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 যাই মনে আহরণে মধু আহরণে দাও আমার সময় তো নেই। আজকে নতুন বৈষম্যের ছাত্রদেরকে নাকি অনেকেই বলে সন্ত্রাসী সন্ত্রাসী, কোথায় যাও হাসি হাসি, ওই লোক টাকা গনে যাই চান্দার আহরণে দাঁড়াবার সময় তো নাই। আজকে একটি গ্রুপকে intentionally for politically ambitious করে দেওয়া হয়েছে। After 10 or 15 years, yesterday, the new generation ছিল, used to call them the hate politics generation. They become politically ambitious generation. Of course, we want to invite or welcome that new generation into politics. But আজকে যে স্টেট স্পন্সরে আজকে যে সমস্ত ফ্রেশ গ্রাজুয়েটদেরকে কিছু নির্দিষ্ট ব্যক্তির ভালো জীবনকে সৌরভ করে তাদেরকে যে বিশ্বাস করে দেওয়া হচ্ছে, আজকে থেকে 10 থেকে 15 বছর বা 20 বছর পর বাংলাদেশে আমরা কোন ইঞ্জিনিয়ার, ডক্টর কিংবা প্রফেশনাল কাউকে দেখতে পাবো না, শুধু পলিটিশিয়ানে বাংলাদেশ পড়ে যাবে। আপনারা কি মনে করেন 55 বছর বয়সে শুধু পলিটিশিয়ানদেরকে দিয়ে একটি দেশ রান করা যায়? We have example in front of us. A person who is an all-square man. He was a student leader. He was also lawyer. He was bureaucrat, and now he is leading political part from the front. Amader Salahuddin Bhai. He has achieved that experience through various layers of experience. আজকে নতুন জেনারেশন ফ্রেশ গ্রাজুয়েট হয়ে আজকে যেভাবে অ্যাম্বিশাস করে দেওয়া হয়েছে, আমি মনে করি অফকোর্স তারা আসবে, কিন্তু আমি মনে করি এটা ডিপ কনস্পিরেসি। আমার নেতা জনাব তারেক রহমান যে বাংলাদেশকে নতুন ফিলোসফির মাধ্যমে অলরেডি আমরা we had a conference, you know, back in 2014, the strategy for prosperous Bangladesh. এইখানে বাংলাদেশ কিভাবে বিল্ড হবে সেক্টর ওয়াইজ উনি প্ল্যান করেছিলেন। আজকে আমাদের 19 দফা কর্মসূচি রয়েছে, যেই দফাকে হোসেন মোহাম্মদ এরশাদ কপি করে 18 দফা করেছিল। আজকে তার ইন এডিশন আজকে 31 দফা রয়েছে। দিস ইজ গুড এনাফ, কিন্তু উইদাউট ডিসক্লোজিং এনি ক্লিয়ার পয়েন্টস অফ রিফর্ম আজকে বাংলাদেশে ইন দ্য নেম অফ রিফর্ম একটা অন্য ডিরেকশনে নিয়ে যে ক্ষমতায় দীর্ঘায়িত করার একটা গভীর ষড়যন্ত্র রয়েছে। এই জন্য আমি মনে করি 31 দফাকে জাতির সামনে ভালো করে ক্লিয়ারলি ডিসক্লোজ করে নেতার ডিরেকশনে বাংলাদেশ আগামীদের বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের যে সকল রিফর্মিস্টরা রয়েছেন
সেই সমস্ত রিফর্ম যারা এখন পর্যন্ত ক্লিয়ারলি even they fail to tell us what is their reforms about, আজকে আমরা তাদেরকে এই সকল রিফর্মস দিয়ে আমরা তাদের গান শুনতে চাই না। অতি সত্বর বাংলাদেশে একটি ফ্রি এন্ড ফেয়ার ইলেকশনের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের পতাকা আবার উড্ডয়ন করবেন, জনাব তারেক রহমান বাংলাদেশকে উজ্জীবিত করবেন, নেতৃত্ব দিবেন, এই বলে এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য রেখে আপনাদেরকে ক্ষমা করে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। শহীদ জিয়া অমর বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। সবাইকে আমরা জানাচ্ছি। নটিংহাম বিএনপি নেতৃবৃন্দ সবাইকে আমরা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। বিএনপি নেতৃবৃন্দকে বিএনপি নেতৃবৃন্দকে এবং বিএনপি নেতৃবৃন্দকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এখন বক্তব্যে আসার জন্য অনুরোধ জানাচ্ছি যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব শহীদ মামুন সাহেবকে। জনাব শহীদ মামুন সাহেব বক্তব্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ মামুন ভাইকে। এখন বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মিসবাহুজ্জামান সোহেল। জনাব মিসবাহুজ্জামান সোহেল সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জনাব আলহাজ ইমাম আলেক সাহেব, আজকের সভার প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাহী কমিটির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, যিনি ফেসিস্ট হাসিনার গুমনাহ কারাগার থেকে আমাদের সবার দোয়া, দেশবাসীর দোয়ায় আমাদের মধ্যে ফিরে এসেছেন, জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী ফসল, বিএনপি সরকারের সাবেক মন্ত্রী এবং বিশেষ করে জুলাই আগস্টের যে অভ্যুত্থানের নায়ক যারা ছিলেন, দেশ নায়ক তারেক রহমান পরে যে নামটা বিভিন্ন সময় আলোচিত হয়েছে, আমাদের প্রিয় নেতা জনাব সালাউদ্দিন সাহেব আজকের সময় উপস্থিত আছেন। জাতীয়তাবাদী দল যুক্তরাজ্য সরকার সাবেক সভাপতি এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য জনাব মাহিদুর রহমান সাহেব, উপস্থিত যুক্তরাজ্য বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক এবং জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব কায়সার আহমেদ সহ উপস্থিত সহসভাপতি বৃন্দ, জয়েন্ট সেক্রেটারি বৃন্দ এবং যুক্তরাজ্য বিএনপি অঙ্গ সংগঠন সহ বিভিন্ন জোনের নেতৃবৃন্দ, বক্তব্যের শুরুতে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি বক্তব্য দেব না, আসলে এমন একজন মানুষ আজকে আমাদের এখানে প্রধান অতিথি, উনার বক্তব্যগুলো শোনার জন্য সবাই অপেক্ষা করছেন। বিশেষ করে উনার যে বক্তব্য, উনার যে ভাষা, উনার যে শ্রদ্ধমণ্ডিত কথাবার্তাগুলা আমরা বিভিন্ন এই 31 দফার মধ্যে পাওয়া যাবে। আমরা যদি বিশেষ করে 5 তারিখের পরে আমরা যদি ভালোভাবে তারেক রহমান সাহেবের বক্তব্যগুলো ফলো করি, উনি প্রতিদিন বিভিন্ন মিটিং এ বক্তব্য দেন, আমার বিশ্বাস আপনারা উনার বক্তব্যগুলো ফলো করবেন। ফলো করলে বাংলাদেশ কোন দিকে যাবে, আগামীতে বাংলাদেশ কিভাবে পরিচালনা হবে, সেইগুলো আপনারা পরিলক্ষিত হবেন। আর একটি কথা, এখানে অনেক বক্তব্য এসেছে, 5 তারিখের পরে বাংলাদেশ তথা সারা বিশ্বের বিভিন্ন জায়গায় পরিবর্তন এসেছে। দেশে যেভাবে পরিবর্তন এসেছে, দলেও পরিবর্তন এসেছে, এটা একদম স্বাভাবিক। দলে সবসময় যে কোনো সময় সুবিধাবাদীরা আসবে যাবে, এটা নিয়ম, এটা প্রথাগত নিয়ম। তবে হ্যাঁ, একটা জিনিস খেয়াল রাখতে হবে, 5 তারিখের আগে যারা দলের থেকেও ঘরে বসেছিলেন তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে। ঘরে বসেছিলেন 5 তারিখের আগে, 5 তারিখের পরে ঘর থেকে বের হয়ে এসেছে, তাদের ব্যাপারে আপনারা সজাগ থাকবেন। এই আশা ব্যক্ত করে আপনাদের সবাইকে বিদায় জানাচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। এখন বক্তব্য নিয়ে আসার জন্য জানাচ্ছি যুক্তরাজ্য বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক জনাব ফেরেশতা মওদুদ সাহেবকে আমরা মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি।
বিসমিল্লাহির রহমানির রহিম। আগামী বাংলাদেশ ও তারেক রহমানের ভাবনা শীর্ষক আলোচনা সভা আজকের এই আলোচনা সভা সংগ্রামী সভাপতি যুক্তরাজ্য বিএনপি সভাপতি এবং বিএনপি কেন্দ্রীয় চেয়ারপারসনের অনুষ্ঠান আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ সাহেব সহ আজকের মঞ্চে উপবিষ্ট যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী অন্যতম সদস্য জনাব হোসেন আহমেদ, যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি এবং বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয় সম্পাদক এবং বর্তমানে চেয়ারপারসন উপদেষ্টা মাহিদ ভাই সহ যুক্তরাজ্য বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত, সিনিয়র নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ জাতীয় ফ্যামিলির সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে যারা আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সংগ্রামীর সাথে বন্ধুত্ব সময় সংক্ষিপ্ত, শুধুমাত্র আজকের যে আলোচনার যে শীর্ষ আলোচনা দেখা যাচ্ছে আগামী বাংলাদেশ এবং তারেক রহমানের ভাবনা। আমার মনে হয় তারেক রহমান সাহেবের ভাবনাটা 31 দফার ভিতরে উনি প্রকাশ করে দিয়েছেন। আমরা 31 দফাটা সবাই একটু ভালো করে পড়ি, ওনার ভাবনা আমরা অবশ্যই এখনো জানা থেকে আরো গভীরভাবে জানি, যাতে করে আমরা ওদেরকে সেটা শেয়ার করতে পারি এবং সেই ভাবনা অনুযায়ী আমরা কাজ করতে পারি। আজকে আমি প্রধান অতিথি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, সম্ভবত উনি অ্যাডমিন চ্যানেল থেকে এসেছেন, গরুপেট থেকে এসেছেন। আমি আজকে বাংলাদেশের সচিবালয়ে এখন একটা আগুন জ্বলছে। এই সচিবালয়ে আজকে সম্ভবত একটা নতুন গ্যাজেট পার হয়েছে, বিসিএস এর একটা গ্যাজেট পার হয়েছে। এই গ্যাজেটের ভিতরে আমি নিজে দুটো ইনফরমেশন পেয়েছি, কন্ট্রাডিক্টরি ইনফরমেশন। আপনার দৃষ্টি আকর্ষণ করছে, আপনার এরিয়ার এক ছাত্র তথ্য কেন্দ্রে চান্স পেয়েছে এবং তার 14 গোষ্ঠী বিএনপি, তাকে গ্যাজেট থেকে বাদ দেওয়া হয়েছে। আবার বুয়েটের একজন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক, তাকে পড়াশোনার সুপারিশ করা হয়েছে। আমি জানি না এই এখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসন কি করছে। আপনি যেহেতু ব্যুরোক্রেট ছিলেন এবং প্রশাসন ক্যাডার থেকে এসেছিলেন, আপনার কাছ থেকে আমাদের বিএনপি এখন বর্তমান প্রশাসনের ভিতর থেকে যেন বঞ্চিত না হয়, স্পেশালি আমি বিশেষভাবে অন্যান্য স্থায়ী কমিটি যারা আছে তারা অন্যান্য কাজ নিয়ে করতে, আপনি এই প্রশাসনের ব্যাপারে আপনি অবশ্যই আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, স্পেশালি আমাদের বিএনপি ছেলেমেয়েদেরকে এখন যেন বঞ্চিত না হয় এবং যারা প্রশাসনের সুযোগ ভূমিকা রাখতে পারে তাদের ব্যাপারে যেন আপনি যথাযথ পদক্ষেপ নিতে পারেন। এটা আমার একটা অনুরোধ ব্যক্তিগতভাবে, কারণ এটা যদি আজকে আলোচনা সবার সাথে যায় না, কিন্তু আপনাকে পাবো না, আমি সরাসরি এটা সুযোগ পেলেন, আমাকে মাফ করবেন। আর সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে যে আমাদের ভাবনার যে বিষয়টা, সে ভাবনার বিষয় নাই, আপনি ভাবতে পারবো না। একটু আগে বলেছিল যে কাজ করার সময় এসেছে, কাজ করার সময় তো নাই, আমাদের কাজ করতে হবে। ভাবনাগুলো 31 দফা ভাবনাগুলো প্রকাশ করে দিয়েছেন, সেগুলো বাস্তবায়নের জন্য আসলে আমরা কাজ মিলে কাজ করি। সবাইকে এই ভাবনাগুলো 31 দফাকে সামনে নিয়ে সামনের আগামী ভবিষ্যৎ বাংলাদেশ হবে এই 31 দফার 1 নম্বর দফাতে বলে দেওয়া হচ্ছে। প্রতিশোধ এবং প্রতিরোধের অপোজিটে সবাইকে, দল মতের নির্বিশেষে সবাইকে নিয়ে জাতীয়তাবাদের ভিত্তিতে একটা অন্তর্বর্তীকালীন রেইনবো স্টেট গঠন করা হচ্ছে তারেক রহমানের ভাবনা। 1 নম্বর দফা বলা হচ্ছে। এই দফাটাই আমরা কাজ করার জন্য বাকি দফাগুলো নিয়ে সামনে অগ্রসর কাজ করি। আমাদের টিম অবশ্যই জনগণের একটা সরকার প্রতিষ্ঠিত হবে, বাংলাদেশ যে জাতীয়তাবাদের ভিত্তিতে সে জনগণের সরকার যেদিন প্রতিষ্ঠিত হবে সেই দিন তারেক রহমানের ভাবনা সফল হবে, আমরা সবাই সফল হবো, বাংলাদেশের মানুষ সফল হবে, সবাই সফলতা শুধু বাংলাদেশ মুক্তি পাবে। আমি সেই বক্তব্য রেখে আমি আমার আশীর্বাদ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় দল যুক্তরাজ্য শাখা জিন্দাবাদ। সবাইকে আসসালামু আলাইকুম। যুক্তরাজ্য বিএনপির অনেক নেতৃত্ব এখানে উপস্থিত হয়েছেন, সবার নাম কে পরিচয় করে দিতে পারেন বলে আমি দুঃখিত। আমাদের বিজ্ঞ সেক্রেটারি সাহেব সব পরিচয় করে দিতে, কারণ উনি সবার নাম ভালোভাবে জানেন, যার জন্য আমি সবার নাম পরিচয় করে দিতে পারি বলে আন্তরিকভাবে দুঃখিত। এখন বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি যুক্তরাজ্য বিএনপির সভাপতি জনাব এম এ মুকিত ভাই, জনাব এম এ মুকিত সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। যুক্তরাজ্য বিএনপি কর্তৃক আয়োজিত আজকের আগামী বাংলাদেশ এবং তারেক রহমান সাহেবের ভাবনা শীর্ষক সেমিনারে উপস্থিত আজকের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুক্তরাজ্য শাখার সংগ্রামী সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত চেয়ারপারসন উপদেষ্টা জনাব মালিক সাহেব,
উপস্থিত আজকে প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব সালাউদ্দিন সাহেব আহমেদ সাহেব, উপস্থিত আজকের বিশেষ অতিথি যুক্তরাজ্য বিএনপির সাবেক সফল সভাপতি এবং বিএনপি উপদেষ্টা জনাব মাহিদুর রহমান সাহেব, উপস্থিত আজকে প্রধান বক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং যুক্তরাজ্য বিএনপির বারবার নির্বাচিত সকল সাধারণ সম্পাদক জনাব ফয়সাল মাহমুদ সহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, উপস্থিত আজকের শহীদ জিয়ার শোকের সৈনিকেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আসলে আমরা এখানে এসেছি এমন একজন নেতাকে আজকে আমরা পেয়েছি যিনি যিনি স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা দেখেছি একজন ছাত্রনেতা হিসেবে স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, যিনি আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে নির্বাচিত কাজ করে গিয়েছেন, যিনি সাবেক প্রতিমন্ত্রী ছিলেন এবং যখন দলের দুঃসময় ছিল চরম দুঃসময়ে যিনি একজন মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন, সেই সালাউদ্দিন আহমেদ সাহেবকে আজকে আনন্দিত এবং আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। অনেকে গুম হয়েছেন, উনিও গুম হয়েছিলেন, পতিত শ্রীলঙ্কাকে গুম করেছিল, কিন্তু আল্লাহ পাকের অশেষ রহমতে তিনি বাংলাদেশের 19 কোটি মানুষের কাছে ফিরে এসেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা জানাই। আজকে আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকে দেশ নায়ক তারেক রহমান বাবর সম্পর্কে যে চিত্রবা দিয়েছেন, এটার মধ্যে একটি সুখী এবং সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার স্বপ্ন রয়েছে। এটা যদি বাস্তবায়িত হয়, বাংলাদেশ একটি সুন্দর রাষ্ট্রে পরিণত হবে ইনশাআল্লাহ। এবং আজকে অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে বলতেছে সংস্কারের কথা, আমরা মনে করি তাদের উচিত হলো শুধুমাত্র একটি সুন্দর নির্বাচন এবং কিভাবে করতে হয় সেই সংস্কার করেই একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে দেবেন এবং জনগণের বুঝে যে সরকার ক্ষমতায় আসবে তাই সংস্কার করবে, একটি আদর্শ জাতীয় একটি আদর্শ রাষ্ট্র উপহার দিবে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদের সবাইকে আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব সালাউদ্দিন আমাদের বক্তব্য শোনার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের প্রাণপ্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। এখন সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি জনাব আবেদ রাজা সাহেবকে। যারাই বক্তব্য দিবেন সবাই সংক্ষেপ করার চেষ্টা করবেন, কারণ নেতার বক্তব্য শোনার জন্য দেশ থেকে অনেকেই অনুরোধ জানাচ্ছেন যে রাত অনেক বেশি হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনা সভা সম্মানিত সভাপতি যুক্তরাজ্য বিএনপি সভাপতি জনাব ইমরান আলী ভাই, আজকে প্রধান অতিথি হিসাবে যিনি উপস্থিত আছেন, আপনাদের সকলের পরিচিত মজলুম জনতা আমাদের স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ, আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের চেয়ারপারসনের উপদেষ্টা যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মাহিদুর রহমান সাহেব, উপস্থিত আছেন যুক্তরাজ্য বিএনপি অত্যন্ত দক্ষ তরুণ সাধারণ সম্পাদক জনাব ফয়সাল আহমেদ সহ অনেকেই নাম আমি বক্তব্য দিতে পারতেছি না, সময় অনেক সংকীর্ণ, অনেক রাত হয়ে যাচ্ছে। আমি দুটা পয়েন্টে চলে আসতেছি। আজকের আলোচ্য বিষয় আগামী বাংলাদেশ তারেক রহমানের ভাবনা। তারেক রহমানের ভাবনার একটি অংশ আমি বলবো এবং এটার উপরে শেষ করব। উনি বলেছেন সংস্কার একটি চলমান প্রক্রিয়া। আসলে সংস্কার চলমান প্রক্রিয়া, ইন্টেরিয়ার গভর্নমেন্ট যারা আছে ওনারা জরুরি সংস্কার করে তাড়াতাড়ি জাতীয় নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিলেই
উনাদের জন্য মঙ্গল, দেশের জন্য মঙ্গল, জাতির জন্য মঙ্গল। উনারা ভুলে গেলে চলবে না। ইন্টারিয়ার গভর্নমেন্ট ভারত উপমহাদেশে শুরু হয়েছিল 1946 এর 2 সেপ্টেম্বর ইন্টারিয়ার গভর্নমেন্ট জওহরলাল নেহরুর নেতৃত্বে শুরু হয়েছিল। তখন কিন্তু ভারত উপমহাদেশ ভাগ হচ্ছে এবং হিন্দু মুসলিম দাঙ্গা ছিল। ওই সময়ও দায়িত্ব নিয়ে উনি কতদিন থেকেছিলেন? মাত্র 1 বছরের কম। কারণ উনি 15 আগস্ট 1947 উনি চলে গেছেন। তো ওনারা এত দীর্ঘ সময় নেওয়ার কোনো কারণ আমি দেখছি না। শেষ পর্যায়ে বলতে চাই, আপনারা সবাই জানেন আমরা মৃত্যুর সময় অথবা বিপদের সময় আমরা একটা অতি বিখ্যাত আয়াত বলি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটি সূরা আল-বাকারার 156 নম্বর আয়াত। ওনাদের উদ্দেশ্যে বলতেছি যে আপনারা দ্রুত নির্বাচন দেন, নতুবা জনগণ বাধ্য হবে আপনাদের বিরুদ্ধে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন করতে। তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমার সাথে লন্ডন মহানগর বিএনপি যারা নেতৃবৃন্দ এসেছেন সবাইকে ধন্যবাদ জানাইতেছি এবং উপস্থিত এখানে আমাদের সকল নেতৃবৃন্দকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, লন্ডন মহানগর বিএনপির পক্ষ থেকে, যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের এখানে বক্তব্য দেওয়ার কথা ছিল শুধু সুইডেন থেকে আগত সুইডেন বিএনপির সেক্রেটারি জনাব নালক শিশু সাহেব, উনি বক্তব্যটুকু প্রধান অতিথির জন্য দিয়ে দিয়েছেন। ধন্যবাদ জনাব শিশু ভাইকে। এখন বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি জনাব গোলাম রব্বানী সোহেল সাহেবকে। জনাব গোলাম রব্বানী সোহেল সাহেবকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। অনেকে তো বক্তা আগামী বাংলাদেশ পাবনার শীর্ষ সভার সম্মানিত সভাপতি, অভিভাবক, আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ বাংলাদেশের স্থায়ী অন্যতম সদস্য এবং নির্যাতিত নেতা জনাব সালাউদ্দিন সাহেব উপস্থিত, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি কেন্দ্রীয় বিএনপির চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা জনাব মাহিদুর রহমান সাহেব উপস্থিত, আজকের অনুষ্ঠানের বিশেষ প্রধান বক্তা যুক্তরাজ্য বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব ফয়সাল আহমদ সহ সিনিয়র নেতৃবৃন্দ, যুবদল, স্বেচ্ছাসেবক দল, সবাইকে সালাম ও শুভেচ্ছা। আজকে এই যে আগামী বাংলাদেশ ও তারেক রহমানের পাবনার শীর্ষ যেটা আজকে আলোচনা সভা, এটা আমাদের তারেক রহমানের দিকে 31 দফা, বিএনপির যে 31 দফা, সেটা বাস্তবায়ন হলে ইনশাআল্লাহ আগামী দিনে বাস্তবায়ন হবে এবং আমরা সবাই প্রতিজ্ঞা করবো এটা বাস্তবায়ন করতে হবে। এবং এটা এই সম্বন্ধে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আলোচনা করবেন। আমি এই জন্য আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর তারেক রহমান জিন্দাবাদ, দেশনেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ সোহেল ভাইকে। এখন বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি জনাব মুজিবুর রহমান মুজিব সাহেবকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। জনাব মুজিবুর রহমান মুজিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যুক্তরাজ্য বিএনপি কর্তৃক আমাদের তারেক রহমান সাহেবের পাবনা নিয়ে আজকের এই আলোচনা সভা, সম্মানিত সভাপতি আমার সহযোদ্ধা জনাব এম এ মালিক সাহেব, মঞ্চ উপবিষ্ট আছেন, আজকে প্রধান অতিথি হিসাবে আমাদের বাংলাদেশের নির্যাতিত নেতা, আমার নেতা ছিলেন যিনি স্বৈরাচার বিরোধী আন্দোলন করছেন, ওনাদের নেতৃত্বে আমরা বাংলাদেশে আন্দোলন করছিলাম, সাবেক ছাত্র নেতা
যা পরিবারের বিশিষ্ট লোক, স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ সাহেব মঞ্চ উপবিষ্ট আছেন, আমার সহযোদ্ধা সাবেক আন্তর্জাতিক বিষয় সম্পাদক, বর্তমান ম্যাডামের উপদেষ্টা জনাব মুহিদুর রহমান সাহেব মঞ্চ উপবিষ্ট আছেন, সাবেক ছাত্র নেতা, বাংলাদেশে যে ছাত্র দলের নেতৃত্ব দিয়ে আসছেন, বর্তমান যুক্তরাজ্য বিএনপির 3 বারের সাধারণ সম্পাদক এম কৈশোর আহমেদ মঞ্চ উপবিষ্ট আছেন, যুক্তরাজ্য বিএনপির সভাপতিবৃন্দ এবং আমাদের যুক্তরাজ্য বিএনপির জয়েন্ট সেক্রেটারি বৃন্দ উপস্থিত, এই ফ্যাসিস্ট সরকারের নির্যাতন নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, মহিলা দল এবং স্বেচ্ছাসেবক দল, এমন কোন মানুষ নাই আপনারা নির্যাতিত হন না। জিয়াউর রহমানের আদর্শকে যারা লালন করে এই দল করছেন, সবাই নির্যাতিত হচ্ছেন। আজকে আমার প্রধান আমি দুইটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। বর্তমান বাংলাদেশ যেভাবে আসছে, ওরা আপনারা জানেন অন্তর্বর্তী সরকারের কিছু কিছু উপদেষ্টারা যারা ছাত্র নেতার যোগ্যতাও রাখে না, আমরা ওদেরকে আমরা ধন্যবাদ জানাই। ওদের পরিবর্তে আন্দোলনে, ছাত্র নেতার আন্দোলনে যাহাতে 5 তারিখের এই সরকার পতন হচ্ছে, কিন্তু এটা আমরা মনে রাখা উচিত। দেশ নায়ক তারেক রহমান সাহেব 17 বছর আগ থেকে কিন্তু যে আন্দোলন করেছিলেন, এই 17 বছরের ফসল বিএনপি বাংলাদেশে 18 কোটি মানুষের জনগণকে নিয়ে এবং বহির্বিশ্বের জনগণকে নিয়ে এই আন্দোলন মানে কাজ করছে। তাই আমি এটাই বলবো, আপনারা একটা সুশৃঙ্খল ভাবে আপনার একটা নির্বাচন দেওয়া দরকার। আপনারা সংস্কার বলে 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 দীর্ঘায়িত সময় করে নেবেন না। আপনারা একটা পথে আসেন, যাহাতে আপনারা সুষ্ঠু একটা নির্বাচন দেওয়া, নির্বাচিত সরকার দায়িত্ব করবে আগামীতে যেভাবে কিভাবে দেশ পরিচালনা করবে, এইটাই আমার বিশ্বাস। কারণ তারেক রহমান সাহেবের যে আদর্শ যে উনি নতুন স্বপ্ন দেখছেন বাংলাদেশ নিয়ে, এটা কিন্তু আজকে কি নয়, 111 আজকে কেন দেখছেন। 111 একটা ষড়যন্ত্রী সরকার আসছিল, আসার পরে উনাকে জেলে ঢুকেছে। আমরা কিন্তু সবাই এদিকে সতর্ক থাকা উচিত, যে পরিবারকে আমরা বাঁচিয়ে রাখতে হবে। বর্তমানে আপনারা বিশ্বাস করবেন না, 4 বছর 2 বছর আগ থেকেই আপনাদের জানেন এজেন্ট হিসাবে আওয়ামী লীগের অনেক লোক কাজ করতেছে। দেখেন যে এই দেশের ভালো চায়, এই দেশেই আপনার নেতার বিরুদ্ধে লোকজন থাকে। যেভাবে শহীদ রাষ্ট্রপতি রহমানকে এজেন্ট লাগার করে উনাকে শহীদ করেছিল, এভাবে দেশ নেত্রী বেগম খালেদা 90 শহীদের বিরুদ্ধে আন্দোলন করছেন। বর্তমানে আমাদের তারেক রহমান সাহেবের সাথে ইন্টারন্যাশনালি আন্তর্জাতিক ভাবে সম্পর্ক আছে, বাংলাদেশের তো আসেই। তাই আমরা যা পরিবারকে কিভাবে বাঁচিয়ে রাখতে হবো, সেদিকে আমাদের নেতৃবৃন্দ লক্ষ্য রাখা উচিত। আপনারা সবাই হিসেবে কিন্তু যাহাতে উনারকে আমরা বাঁচিয়ে রাখতে পারি। আশা আমার বক্তৃতা দীর্ঘায়িত করবো না। আপনারা জানেন ইনশাআল্লাহ আগামীতে সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করবেন তারেক রহমান সাহেবের নেতৃত্বে, এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। কোথা হবে বাংলাদেশ জিন্দাবাদ, এখন বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সভাপতি জনাব আবুল কালাম আজাদ সাহেবকে। You shouldn't be where we do.
is saying too long, too long. Yes, very more. Why everybody has to be what? Not very what is it? Very good. Next time, inshallah, gradually will be alright. Unfortunately, এখানে মহিলা মানুষ আজকে একটা সুন্দর কথা বলছে। First time, আমার মনটা ভরে গেছে। We will be here for you. Share with us. Rohimudin said, কিছু বলছেন কথা। Not is everyone. This is how the politics should be. Yes. Because politics এত বড় নয়। আমাদের দেশে কিছু মামুনের দেশে চলেই গেছে। Obviously, আজকে thank you. I'm very glad. Politicians ekhane aisen. My little small life, everybody has small life. I never had this experience. I see front of me here. I'm glad to see people like that. You had a lot of experience. আমি আপনাদের মহিলা সঙ্গে কথাটা বলছেন যে why not আমরা এত লম্বা স্টেজ না দিয়া এরকম না দিয়া আমরা রাউন্ড টেবিল করলে কি ভালো হবে আমি মুনিকে বলছিলাম when I was having here I not born here by water so I like to poor feel very lucky obviously everybody know stage to uti jai jai ke amar patna আছে so that's all right it is within our group no problem you can have discussion with me you have to criticize আপনারা যারা আজকে এখানে এই অডিয়েন্স আছে without you we are nothing every is a very important all of you because আমি দেখছি আপনারা যারা I want to say one thing because long time আমরা মিটিং এ রাউন্ড করি না তাকে পাইছি obviously আমি একটা অনুরোধ করব প্রবাসীরা বাংলাদেশের জন্য একটা একদম and it is the history 1971 এ আন্দোলন করেছিল প্রবাস থেকে এখানের আন্দোলনে বাংলাদেশ স্বাধীন yes very long story very long story still continuously বাংলাদেশের কোন সমস্যা হইলে এই প্রবাসীরা জড়িয়ে আজকে যদি আজকে প্রবাসীরা they did not raise their voice to always আজকে আপনারা যারা আপনারা মিটিং এ আছেন মহিলাদের কথা লাগে আমি খুব প্রিয় করছি কারণ আমি বলছিলাম ওবামা স্টেজে আসে দুটি পয়েন্ট এক ঘন্টা বক্তব্য ডোনাল্ড ট্রাম্প after his visa 1 hour বক্তব্য দিয়েছে শুধু এলন মাস্ককে বলছে এলন হবে 3 মিনিট ইন্ডিয়ান যে একটা নাম জানি না আমাদের ইন্টারেস্টেবল India they are the nastiest people on the planet now so আমাকে বলা হচ্ছে আমি লম্বা করবো না আমি বলবো প্রবাসী বাংলাদেশের জন্য প্রবাসী very important because our neighbor country is very strong they believe they strong we need প্রবাসীকে শক্ত অবস্থা আপনারা যারা লেখাপড়া করছেন 1970 এর নেতৃত্ব দিয়েছেন এরা বিনিময়ে কিছু পায় নাই আমাদের বাপ দাদা তারা হচ্ছে they were very educated but their build voice was very important now new generation যারা আপনারা আসছেন আমার অনুরোধ টুকু আপনারা আমাদের থেকে শিক্ষিত লেখাপড়া করে আসছেন do not waste your time learn politician পৃথিবীর যত দেশ আছে সব মানুষের গিয়ে শিক্ষা নেয় আপনারা এইভাবে চান্স টু educate yourself do not follow the nasty thing be good I'm sure আমি একটা কথা লাস্টে বলবো সালাউদ্দিন সাহেবের থেকে আমার এখানে মনে হলো আমার বাড়ি সিলেটের বিশ্বনাথে আমি কাতালি গ্রামের I wish if you could do that like that if you could come out like that সিলেটে দল thank you very much এখন বর্তমানে আসার জন্য অনুরোধ জানাচ্ছি যুক্তরাজ্য বিএনপির সফল সাধারণ সম্পাদক বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জনাব কয়সার আহমদ সাহেবকে সবসময় জনাব কয়সার সাহেব সহপরিচালনা করে থাকেন
অনেক সুন্দরভাবে। আমি উনি সবসময় খুব ভীষণ নিয়ে থাকেন, যার জন্য পরিচালনা করতে সুবিধা হয়। আমি পরিচালনা করতে গিয়ে সবার সহযোগিতা নিতে হচ্ছে, যার জন্য অনেক ভুল ত্রুটি হয়েছে। আমাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব কয়সার মাহমুদ সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আগামীর বাংলাদেশ ও তারেক রহমানের ভাবনা শীর্ষক আলোচনা সভা সম্মানিত সভাপতি, যুক্তরাজ্য বিএনপির সংগ্রামী সভাপতি, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সিনিয়র সদস্য আলহাজ এম এ মালিক সাহেব, আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি শুধু বাংলাদেশ থেকে এসেছেন, বাংলাদেশ থেকে এসেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাকালীন ছাত্র দলের সাবেক ছাত্র নেতা, যেটা আমাদের জন্য, যেহেতু আমরা ছাত্রদল করে এসেছি, ছাত্রদল করে আজকে বিএনপি, আমাদের এই প্রথম বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্থায়ী কমিটির ছাত্র দলের নেতা, সাবেক নেতা, স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক সফল মন্ত্রী, বিএনপির সিনিয়র নেতা সালাউদ্দিন আহমেদ সাহেব। উনি ব্যক্তিগত সফরে যুক্তরাজ্যে এসেছেন। আমি এবং যুক্তরাজ্য বিএনপির সংগ্রামী সভাপতি সাহেব ওনাকে অনুরোধ করে আজকে এখানে নিয়ে এসেছি, কারণ দীর্ঘদিন এই যুক্তরাজ্য বিএনপির নেতৃবৃন্দ আন্দোলন করেছে, বিভিন্ন সময় আমাদেরকে প্রেসার দিয়েছেন। উনি রাজি হন নাই, আমরা বলেছি একটু সময় দেওয়ার জন্য। উনি এসেছেন, তাই আমি উনাকে আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য আবার করতালির মাধ্যমে আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি যুক্তরাজ্য বিএনপির সাবেক সফল সভাপতি, সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সিনিয়র সদস্য মাহিদুর রহমান সাহেব। ইতিমধ্যে বক্তব্য দিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি বৃন্দ, জয়েন্ট সেক্রেটারি বৃন্দ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, যুক্তরাজ্য বিএনপি নেতৃবৃন্দ, যুব দলের সভাপতি, সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবকের সাধারণ সম্পাদক, আইনজীবী সাধারণ সম্পাদক, আইনজীবী নেতৃবৃন্দ সহ অনেক সুশীল নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন। আমি বক্তব্য লম্বা করব না, সবাই বক্তব্য আসার আগেই সংক্ষিপ্ত বলা হয়েছে, তাই আমি সংক্ষিপ্ত আমি লম্বা করব না। কিন্তু আজকের যে নেতা এখানে উপস্থিত হয়েছে, উনার সামনে কথা বলার আগ্রহ, ইচ্ছা সবার আছে। আমরা প্রথমেই সভাপতি সাহেব এবং আমি বলেছিলাম দুই একজন শুধুমাত্র আপনার সামনে বক্তব্য দিয়ে, বাকিরা শুধু আপনি বলবেন। এই কারণে আজকের আলোচ্য বিষয় বাংলাদেশ, আগামীর বাংলাদেশ এবং তারেক রহমানের ভাবনা শীর্ষক আলোচনা। এই বিষয় নিয়ে আলোচনা আমি মনে করি সবচেয়ে যোগ্য মানুষ, সবচেয়ে যোগ্য নেতা এই সালাউদ্দিন সাহেব। তাই এই কারণে আজকের এই আলোচ্য বিষয়ে অনেক বক্তারা বক্তব্য দিয়েছেন। আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান, যিনি 31 দফা যে ঘোষণা দিয়েছেন, সেই 31 দফার মধ্যে পরিষ্কার আগামীর বাংলাদেশ, সেই 31 দফার মধ্যে এই আজকের অতিথি সালাউদ্দিন আহমেদ বলবেন কিছু, আমি অনুরোধ করব। তারেক রহমানের ভাবনা, তারেক রহমানের ভাবনা বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে, বাংলাদেশের গণতন্ত্র নিয়ে তারেক রহমানের ভাবনা। তারেক রহমানের ভাবনা নিয়ে বক্তব্য দিবেন আজকের প্রধান অতিথি মহোদয়। আজকে আমার বক্তব্য, আজকের প্রধান অতিথি আজকে যাদেরকে সামনে দেখতেছেন, অত্যন্ত স্বল্প পরিসর এখানে, কারণ আমরা বড় করে মিটিং করার অনুমতি আপনার কাছে পাই নাই, এই জন্য করি নাই, সময় দেন নাই। এই যুক্তরাজ্য বিএনপি আগামীর রাষ্ট্রনায়ক, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এই যুক্তরাজ্য সহ সারা বাংলাদেশ সহ বহির্বিশ্বের প্রত্যেকটি বাংলাদেশি মানুষ ঐক্যবদ্ধভাবে
সর্ববৃহত্তর আন্দোলন হয়েছে এই যুক্তরাজ্যে। আমরা যারা আন্দোলন করেছি, আন্দোলনের এই সিপাহী সালারা আজকে এখানে উপস্থিত আপনার সামনে, ওনাদেরকে নিয়ে আমরা এই যুক্তরাজ্যে হাজার হাজার নেতা কর্মী নিয়ে মার্চ ফর ডেমোক্রেসি, গণতন্ত্রের জন্য, মা বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আমরা আন্দোলন করেছি। আজকে যারা এখানে উপস্থিত, প্রধান অতিথি মহোদয়, আজকে যেখানে আমরা এখানে উপস্থিত, এখানে স্টেজে উপস্থিত আছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি, যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মহিদুর রহমান সহ আমরা দীর্ঘদিন বাংলাদেশে যেতে পারি নাই, কারণ এই মাফিয়ার বিরুদ্ধে আন্দোলন করার জন্য, মা বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আমরা আন্দোলন করেছি। আমরা আন্দোলন করেছি আগামী রাষ্ট্রনায়ক দেশটাকে বাংলাদেশে বিরাট দেশে নিয়ে যাওয়ার জন্য। তাই এই মাফিয়া খুনি হাসিনা যখন লন্ডনে এসেছিল, সে হোটেল পায় নাই, আমরা আন্দোলন করেছি। এখন যুক্তরাজ্য আন্দোলনে সফল হয়েছি। আমি মনে করি এই সফলতা একদিন, 2 দিন, 1 বছর, 2 বছর, 10 বছরে নয়, এই সফলতা 17 বছর আন্দোলনের বছর আমরা সফল হয়েছি। আমরা এখন বাংলাদেশে যাচ্ছি, অনেকেই যাচ্ছে। বাংলাদেশের মানুষ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ সহ সবাই আমাদেরকে অত্যন্ত ভালোবাসেন, ভালোবাসা দেখিয়েছেন, তারা আন্তরিকভাবে গ্রহণ করেছেন। কারণ একটি, যখন বাংলাদেশে এই মাফিয়ার বিরুদ্ধে বিএনপির নেতৃবৃন্দরা আন্দোলন করতে চেয়েছিল, যখন গুম হয়েছেন, আপনি যেভাবে গুম হয়েছেন আমাদের ভাই ইলিয়াস আলী চৌধুরী আলম সহ, আল্লাহর অশেষ মেহেরবান, আপনি গুম হওয়ার পরেও ইন্ডিয়াতে আপনাকে পাওয়া গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লক্ষ কোটি শুকরিয়া। আপনাকে পাওয়া যাওয়ার পরেও ইন্ডিয়ায় থাকা অবস্থায়, ইন্ডিয়ার মামলা শেষ হওয়ার পরেও বাংলাদেশে আসতে পারেন নাই। মাফিয়া পতনের পরে আপনি বাংলাদেশে এসেছেন। আপনি জানেন গুম নামক কারাগার কত যন্ত্রণা, কত ব্যথা জানে আপনার ফ্যামিলি। একইভাবে বাংলাদেশের লক্ষ হাজার হাজার নেতা কর্মী খুন হয়েছে। যখন বাংলাদেশে হামলা মামলা হয়েছে, যখন গ্রেপ্তার হয়েছে, তখন বাংলাদেশের মানুষ যখন রাস্তায় বেরোতে পারে নাই, তখন এই যুক্তরাজ্য বিএনপি সহ প্রবাসী বাংলাদেশিরা এই বাংলাদেশের জন্য, আমাদের নেতা কর্মীর জন্য আমরা আন্দোলন করেছি। আমি আপনার কাছে, আপনি বিএনপি শীর্ষ পর্যায়ের নেতা, আপনি আমাদের এই প্রবাসী যুক্তরাজ্য বিএনপি সহ প্রবাসী 1 কোটি মানুষকে আপনারা এই বিষয়গুলো আপনারা ভুলবেন না, এটা দয়া করে আপনাদের কাছে বলতে চাই। কারণ আপনি আগামী দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই যদি একটা সুষ্ঠু নির্বাচন হয়, সেই নির্বাচনে দেশনায়ক তারেক রহমান এবং মা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সরকার গঠন করবেন। সেই সরকারের অন্যতম একজন শীর্ষ পর্যায়ের নেতা আপনি থাকবেন, আছেন এবং ভবিষ্যতে থাকবেন। তাই বিএনপি নেতৃবৃন্দরা যাতে এই কষ্টের সম্মানটুকু পায়, অতিরিক্ত কিছু নয়। আমরা নির্যাতিত হয়েছি প্রবাসী থেকে, আমরা মামলা খেয়েছি প্রবাসী থেকে, আমাদের বাড়িঘর দখল হয়েছে এই প্রবাসী থেকে, আমাদের ব্যবসা বাণিজ্য লুটপাট করে নিয়ে গেছে এই মাফিয়া। এগুলো না বলার জন্য আপনাদেরকে বলবো, আজকে এই অন্তর্বর্তীকালীন সরকার অনেক সময় কি করে এই প্রবাসীদেরকে নিয়ে অনেক চিনিমিনি খেলার অপচেষ্টা চলছে, কিন্তু ভুলে গেলে হবে না, এই বাংলাদেশের এখনো সবচেয়ে বেশি রেমিটেন্স এই প্রবাসীদের রেমিটেন্স। এটা আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুরু করেছিলেন, প্রবাসীদেরকে বাংলাদেশের বাইরে যাওয়ার সুযোগ করে দিয়েছিলেন। ব্রিটিশ থেকে প্রত্যেক দেশে আমাদেরকে ডুয়াল সিটিজেনশিপ এই জিয়াউর রহমান দিয়েছেন। তাই আজকে ডুয়াল সিটিজেনশিপ নিয়ে অনেক আলোচনা ইতিমধ্যে আসছে, বক্তব্য দিয়ে লম্বা হবে, আমি বক্তব্য বেশি দিব না। শুধু আজকের প্রধান অতিথিকে বলবো, আমরা এরা সবাই বাংলাদেশের, আজাদ ভাই বলেছেন, অনেকেই বলেছেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, স্বাধীনতার ঘোষণা দিয়ে যখন উনি সশরীরে যুদ্ধ করেছিলেন, তখন এই প্রবাসীরা
সেই যুদ্ধে প্রবাসী মুক্তিযুদ্ধে হিসেবে অংশগ্রহণ করেছিল। আর এই মা বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এই মাফিয়া পতনের যে আন্দোলন হয়েছে, আমরা প্রবাস থেকে সেই আন্দোলনে সেই মুক্তিযোদ্ধা হয়েছি। এটা ভুলবে না বাংলাদেশের মানুষ, বিএনপি ভুলবে না, এটাই আমরা প্রত্যাশা করি। সবাইকে ধন্যবাদ। আজকের প্রধান অতিথিকে আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি যুক্তরাজ্য বিএনপির এই অনুষ্ঠানে আসার জন্য। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, আপসীন দেশনেত্রী মা বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জামাল হক, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ জনাব কায়সার আহমেদকে। এখন বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি যুক্তরাজ্য বিএনপির সাবেক সফল সভাপতি, কেন্দ্রীয় বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয় সম্পাদক ম্যাডাম বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মণ্ডলীর সম্মানিত সদস্য জনাব এম মাহিদুর রহমান সাহেবকে ওনার মূল্য বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা এই কিছু হল পরিচালনা হলাম আজকে এই মহতী আলোচনা সভা আমাদের আমরা যারা বিএনপি আমরা সবাই জানি আমরা আগামী বাংলাদেশ কিভাবে হবে। বিএনপির রাজনীতি শুরু থেকে বাংলাদেশকে আমরা সবসময় দেখতে চেয়েছি গণতান্ত্রিক রাষ্ট্র, স্বাধীন বাংলাদেশ, এবং স্বাধীন বাংলাদেশে মানুষ স্বাধীনভাবে উপভোগ করবে, সুন্দরভাবে স্বাধীনভাবে কথা বলবে, এবং বাংলাদেশের গণতান্ত্রিক সেটাকে বিএনপির রাজনীতি আসলে গণতান্ত্রিক রাজনীতি, দেশপ্রেমিক রাজনীতি। আমাদের নেতা যে ভাবনা, উনি যে গত আন্দোলন করেছেন সেটা একটি উদ্দেশ্য ছিল মানুষের ভোটের অধিকার ফিরিয়ে নিয়ে আসা। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যদি নির্বাচন না হয়, সেখানে গণতান্ত্রিক ভিত্তি শক্তিশালী হয়। নির্বাচনের আর প্রথম উৎপাদন যেটা যে ডেমোক্রেসি মিনস ইলেকশন, ডেমোক্রেটিক ইলেকশন। সেখানে এই রাষ্ট্রের যারা মালিক থাকে জনগণ, তারা তাদের ভোট প্রয়োগের মাধ্যমে তাদের সরকার গঠন করতে পারে। সেটাই কিন্তু বিএনপি গত 16-17 বছর ধরে আন্দোলন করে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনা। এটা হল প্রথম কাজ। দ্বিতীয় কাজ হল আইনের সুবিধা প্রতিষ্ঠিত করা এবং সেখানে মানুষের জীবনের মূল্যায়ন নিশ্চিত করা। আমরা দেখছি গণতান্ত্রিক রাষ্ট্রে রাষ্ট্র পরিচালনায় দুইটা জিনিসকে জনগণের দ্বারা নির্বাচিত যে সরকার হয়, তারা রাষ্ট্র ক্ষমতায় আসলে দুইটা জিনিসকে হাইয়েস্ট লেভেল অফ প্রায়োরিটি দেয়। একটা হল রাষ্ট্রের মালিক যারা জনগণ, তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করে, তার পাশাপাশি রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব সম্পর্কে সুরক্ষিত রাখে। বিএনপি রাজনীতি এটাই। বিএনপি রাজনীতি শুরু হয়েছিল আমাদের মহান স্বাধীনতার ঘোষক, আমাদের দলের প্রতিষ্ঠাতা তৎকালীন সময় মেজর স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধের সূচনা তৈরি করেছে এবং সেখানে উনি যুদ্ধ করে দেশটিকে স্বাধীন করেছেন। তারপরে উনি সেনানিবাসে চলে যান
পরবর্তীতে সিপাহী সরকার করে বলতেছি সিপাহী জনতার বিপ্লবের মধ্যে আবার ওনাকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসা হয় এবং সেই আত্মবিশ্বাস ছিল জনগণের যে একমাত্র এই বিয়া পরিকল্পনা জিয়াউর রহমান সাহেব বাংলাদেশকে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের রক্ষা তার ধারাবাহিকতায় কিন্তু আমরা দেখেছি বাংলাদেশের রাজনীতিতে নেত্রী গণতন্ত্রের মা উনি যেভাবে নেতৃত্ব দিয়ে রাজনীতি আন্দোলন করেছেন চাইলে কিন্তু বিভিন্ন ষড়যন্ত্র করে ক্ষমতায় আসতে পারছেন আওয়ামী লীগের কিন্তু আমারও উনি চেয়েছেন নির্বাচনের মাধ্যমে যাতে ক্ষমতায় এই জন্য বিএনপি গণতন্ত্রের সুবিধাদার একটি দল বাংলাদেশে বিশেষ করে ডেমোক্রেসির মেইন মাদার অফ ডেমোক্রেসি যেটা আমাদের নেত্রী সেই গণতন্ত্রের জন্য যেভাবে আন্দোলন করেছেন বেগম খালেদা জিয়া অনেক জাতি মাদার অফ ডেমোক্রেসি অপরদিকে আওয়ামী লীগের রাজনীতি আমরা গণতন্ত্রের বিরোধী রাজনীতি সবকিছু জাতি দেখেছি সুতরাং প্রধান তারেক রহমান সাহেবের নেতৃত্ব এটাই ছিল গত 15-16 বছর যারা দিয়েছেন যে বাংলাদেশকে সেই দিকে নিয়ে যাওয়া যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন ওনার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব একটি গণতান্ত্রিক রাষ্ট্র স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র পৃথিবীর মানচিত্রে সুরক্ষিত হবে এবং তেমনি উনি দেখেছিলেন সেগুলোই রাজনীতি তারেক রহমান সাহেবের বার্তা যেহেতু বিএনপি রাজনীতির মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়াকে হাইয়েস্ট লেভেলের প্রায়োরিটি সবসময় দেওয়া হয়েছে রাষ্ট্র পরিচালনায় তার পাশাপাশি সরকারি দলও থাকলে গণতন্ত্রকে প্রাধান্য দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হয়েছে এবং বিরোধী দলও থাকলে গণতন্ত্রের জন্য সবসময় আবশ্যিক নেতৃত্ব দেওয়া হয়েছে এই জন্য উই আর প্রাউড যে বিএনপির মধ্যে একটা দলের আমরা সমর্থন এই জন্য একটি জিনিস করতে হবে যে এখনো আমি যে শর্টকাট করে যেটা সালাউদ্দিন ভাই বলবেন যেহেতু উনি সবকিছু এক্সপিরিয়েন্স এবং উনি একজন মজদুর জননেতা সাবেক ছাত্র নেতা সাবেক সভাপতি ছিলেন সালাউদ্দিন ভাই অনেক এক্সপিরিয়েন্স আছে সুতরাং উনি আপনাদের সামনে তুলে ধরবেন আমরা এত ডিটেলসে বক্তব্য দিব না আমি শুধু একটি কথা বলবো বিএনপি ইজ নট ইয়েট সেম আমি রিসেন্টলি বাংলাদেশ থেকে আসছি তো আমি জানি জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে দেশপ্রেমিক শক্তির বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলছে দেশ এবং বিদেশের কিছু ষড়যন্ত্রকারী অপশক্তিকারী তারা কিন্তু ষড়যন্ত্র করে যাচ্ছে যাতে আগামীতে বিএনপি যাতে ক্ষমতায় না আসতে পারে আমরা নির্বাচনমুখী দল আমরা আমাদের নেতা বাবুরা বলেছেন যে বর্তমান ইন্টারিম গভর্নমেন্টকে আমরা সহযোগিতা করব যাতে তাদেরকে সহযোগিতা করে বাংলাদেশের সুস্থ হওয়ার নির্বাচন যাতে হয় সেই আন্দোলন করে মাননীয় সরকার থেকে ধরে অবৈধ সরকার থেকে ধরে এই জন্য আমরা চাই একটি নির্বাচন যাতে নির্বাচন যদি না হয় তাহলে আবার ব্যাক টু ফ্যামিলি ওই আগের দিকে চলে যায় সুতরাং নির্বাচন ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার ফিউচার বাংলাদেশ যে নির্বাচনের জন্য আমাদের নেতা দীর্ঘ 15 বছর বিদেশে থেকেও 17 বছর ধরে আন্দোলন করে যাচ্ছেন জাতির ক্রান্তিকারের পাশে দাঁড়িয়েছে এটা হলো জাপানের ইতিহাস এককালে জিয়াউর রহমান সাহেব জাতির পাশে দাঁড়িয়েছিলেন জাতি ছিল তখন মেজর জিয়া দাঁড়িয়েছিলেন জাতির পাশে হঠাৎ বিদ্রোহ করে স্বাধীনতার ঘোষণা দিলেন পরবর্তীতে 90-এর আন্দোলনে আমাদের নেত্রী গণতন্ত্রের মাননীয় জাতির পাশে দাঁড়িয়েছিলেন গণতন্ত্রের জন্য এবং ওনাদের সন্তান আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব জাতির পাশে দাঁড়িয়েছিলেন এখনো আছে উনি কারোর সাথে আপোষ করবেন আগামীতে আমরা নির্বাচন দেখতে চাই সুষ্ঠু নির্বাচন এবং বিএনপির নেতৃত্ব যাতে এগিয়ে যায় যেটা আমাদের নেতা আমার বলেছেন প্লিজ ডোন্ট ফরগেট যদিও আপনারা আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি আমরা দেশে যেতে পারছি বাট ইয়েট আমরা এবং আমাদের নেতৃত্ব এবং আমাদের দল এখনো সেফ আমরা যাতে একেবারে লাগামহীন হয়ে যাই না আমরা যাতে জনগণের পাশে থাকি জনগণের মন জয় করতে পারি আমরা ভালো কাজ করে যাতে আমরা এগোতে পারি কারণ আমরা পিছনে যাতে ক্ষমতায় আসবো জীবনে আসবো এটা বিএনপির রাজনৈতিক আদর্শ সুতরাং জনগণের ভোটের মাধ্যমে যে ক্ষমতায় আসতে হবে এই জন্য জনগণের পাশে দাঁড়াবে এটাই আমাদের নেতা বারবার বোঝাতে চেষ্টা করছেন নেতৃত্বদের যে আপনারা শুধু ঘরে বসে থাকলে হবে জনগণের কাছে তাই একটু বৃদ্ধি আমাদের মাই সুতরাং এককালে এই সময়টুকু আসবে যে নির্বাচন হবে নির্বাচনের বিকল্প কিছুই নেই
যদি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে, গণতন্ত্রকে আবার সুরক্ষিত করতে নির্বাচন মাস্ট বি দেয়া, ওই নির্বাচনের লক্ষ্যে আমরা কাজ করে যাবো ইনশাআল্লাহ। সবাইকে ঐক্যবদ্ধ থাকার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমাদের নেতার নেতৃত্বে আমরা ইনশাআল্লাহ বাংলাদেশে আবার আমরা ক্ষমতায় আসার চেষ্টা করবো। এই জন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য, দেশের গণতন্ত্রকে রক্ষা করার জন্য বিএনপি বিকল্প নেই। আজকে শেষ কথাটা যেটা বলবো, বাংলাদেশে আমরা যে আমি 5 সপ্তাহ কাটিয়েছি, আমি দেখছি যে আজকের এই পরিবেশে পরিস্থিতি যেটা, আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের জনপ্রিয়তা এত বাড়ছে যে 95% মানুষ এখন তারেক রহমান সাহেবকে ক্ষমতা দেয়। এটাই বাস্তব, এটাই বাস্তব। কিন্তু ষড়যন্ত্রকারীরা চাচ্ছে না উনি দেশের বিরোধী তাড়াতাড়ি দেশের দেবারে এ ধরনের পরিবেশ তারা তৈরি করতে চাচ্ছে না। এবং বাংলাদেশের সাথে নির্বাচনের বা সংস্কারের কথা বলে বলে আস্তে আস্তে তার বিলম্ব করছে। আর জাস্টিস দিলে জাস্টিস, কারণ নির্বাচন যদি যত দেরি করবে তত তারও ভিড়। এবং নির্বাচনের প্রতি কাজে যাতে সুন্দরভাবে একটা সুষ্ঠুভাবে নির্বাচন হয়, তখনই তারও সফল হবে, আমরা আগামীতে জাতি হিসেবে সফল হব। আমাদের দলের নেতৃত্ব ইনশাআল্লাহ আগামীতে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসবে আশা ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। ভালো থাকেন, সুস্থ থাকেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ, শহীদ তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ মাহিদুর ভাইকে মূল্যবান বক্তব্য রাখার জন্য। এখন বক্তব্য নিয়ে আসবেন হাসিনা কর্তৃক গুম হওয়ার পরে যুক্তরাজ্য বিএনপি প্রেসিডেন্ট এবং সিক্রেটারি সাহেবের নেতৃত্বে সেদিন 10 ডাউন স্ট্রিটের সম্মুখে -5 ডিগ্রির সময় যার ছবি নিয়ে আপনারা দাঁড়িয়েছিলেন, যাকে আপনাদের আন্দোলনের জন্য শেখ হাসিনা ফাঁসির সরকার উনাকে ইন্ডিয়াতে পাঠিয়ে দিয়ে জনসমক্ষে হাজির করতে বাধ্য হয়েছিল, সেই নেতা বেগম খালেদা জিয়ার অত্যন্ত বিশ্বস্ত তারেক রহমানের অতি ঘনিষ্ঠ কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ সাহেব আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসেন। জনাব সালাউদ্দিন আহমেদ। বসেন বসেন আমি আমাকে ক্ষমা করে দেবেন। আশা রাখি একটা ইংলিশ ভাষণ আমাকে বলতেছে আজকে
তুমি 29 দফাতে যা দেখছো এটা কি আরো উপরে দেওয়া যেত না? আমি ইংরেজিতে বলছি, আমি কিন্তু বললাম না। তাহলে 29 দফাতে কি আছে? তুমি বলছিলে তুমি লেখছো তোমার মনে, আমি বললাম যে মনে কেউ মনে থাকে নাকি? পুরাটা বলতে পারো, দফা তো তুমি মনে রাখছো। বলো ক্লাইমেট চেঞ্জ। আমি বললাম যে আমাদের দেশে বাতের দফাটা এক, উঠের দফাটা এক। যদি ওই জায়গায় জলবায়ু কি আমাদের দিল এই মিডিফাই। আর তোমাদের দেশে সব জায়গায় এখানে এনভায়রনমেন্ট ভেরি ক্লোজার টু দি হার্ট। এইখানে এনভায়রনমেন্ট ইস্যুতে ইলেকশন হয়। ফ্রান্সে একবার ইলেকশন হয়েছে, যাদের এনভায়রনমেন্টাল ইস্যু এজেন্ডাটা ভালো ছিল তারা পাস করে। এটা আমি এবার নজর এখানে আসার পর আমার হাতে বইটা দিয়ে বলে যে একটু দেখেন আজকে এটা বলতে হবে। দেখলাম আমি আমার এই বইটা যে হচ্ছে বড়, এটা হচ্ছে মাঝে মধ্যে হয় আর কি। তো আমি উপকৃত হয়েছি এখানে বসে 29 দফাটা দেখলাম যে আসলে ঠিক আছে ক্লাইমেট চেঞ্জ। ওনারা দেখি পড়ে, কিন্তু আমরা পড়লাম না। যাদেরকে আমরা ওয়ার্ল্ড ওয়াইড জনপ্রতিনিধি দিয়েছি তারা পড়ে ভেরি ম্যাটিকুলাস, এবং তারা সেটার উপরে রিয়েক্ট করে। আজকে আমাকে দাওয়াত দেওয়ার আগে বললো যে তুমি যেহেতু সিভিল সার্ভেন্ট ছিল এখন, এই জন্য আমরা ইউ মাইট লাইক। আমি দেখলাম যে আগামী বাংলাদেশে আমাদেরকে সেভাবেই যোগ্য হয়ে উঠতে হবে যাতে আমরা সবকিছু পড়ি, সবকিছু বুঝি। আমি এখানে আমার নিজের কোনো কৃতিত্ব নিতে চাইনি, এটা পার্টির ডিসিশন ছিল যে তুমি আমাকে বসে আছো লিখতে হবে, এই আর কি। তো বড়তে লিখতে এটা আরো ব্লক রেখেছি যারাই ভালো জনগণের অ্যাসপিরেশনের সাথে মিল সেটা আমরা এটা মাননীয় শুরু করি। আচ্ছা, এত আনুষ্ঠানিকতা করলে সময় আরো বেশি যাবে। 10টার পরেও আপনারা কথা শোনার জন্য বসে আছেন, সেজন্য আমি অ্যাডভান্স ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যদি আবার চলে যাই সেজন্য। All the leaders, ladies and gentlemen, কারণ সবাই আমরা এখানে নেতা, বিএনপিতে অবশ্য আমাদের কর্মী সংখ্যা খুব কম। আমি প্রত্যাশিত কনভেনশনাল কোন সেরকম বিশুদ্ধ কোন রাজনীতিবিদ নই। বিশুদ্ধ রাজনীতিবিদ বলতে যারা পল্টনে গলা বড় এই জাতীয়। যাই হোক, আমাদের যে টপিক আছে সেই টপিক কি ভিতরে থাকতে পারবো আমি কথা দিতে পারছি না, কারণ বাংলাদেশে বর্তমানে এভরিডে এবং নতুন নতুন কৌশলের অবতারণা করা হচ্ছে। আজকেও সেরকম দিয়ে একটা নাটক হয়ে গেছে, আমরা বিজি ছিলাম সেখানে। আমার মনে হয় আপনারা সবাই বুঝতে পারছেন আগামীকালকে সেই নাটকের একটা অংশ মঞ্চস্থ হবে। যাই হোক, সবাই বলছে যে সংস্কার চাই, কিন্তু কেউ বলছে না যে নির্বাচন ছাড়া সংস্কার কিভাবে হবে। তো সংস্কার কি নির্বাচন ব্যতিরেকে? আর যদি নির্বাচন কমিশন গঠিত হয়ে থাকে, নির্বাচনটা করার দায়িত্ব তো বর্তমান যেটুকু সংবিধান বেঁচে আছে তার মাফিক নির্বাচন কমিশনের দায়িত্ব। সরকারের দায়িত্ব হচ্ছে সহযোগিতা করা, প্রশাসনের দায়িত্ব হচ্ছে সহযোগিতা করা, নির্বাচন কমিশন। তো যারা এখন নতুন কিংস পার্টি বলছে, আমি ওইভাবে বলতে চাই না, সবারই গণতান্ত্রিক অধিকার আছে,
রাজনৈতিক দল করার, এবং আমরা স্বাগত জানাবো, কিন্তু সেটা রাজনৈতিক দল হতে হবে সরকারের সহযোগিতা ছাড়া। সরকারের মধ্য থেকে রাজনীতিও করবেন, সরকারের উপদেষ্টাও থাকবেন, আবার দল গঠন করে সেই দলের জন্য সময় যাপন করবেন, এবং নির্বাচনের জন্য যতদিন আপনারা তৈরি না হবেন ততদিন কোনো না কোনো বাহানা সৃষ্টি করবেন। জনগণ বুঝে, কারণ এখন জনগণ সত্যি সত্যি সার্বভৌম। আমাদের কনস্টিটিউশন অনুসারে, আমি আবার কনস্টিটিউশন কমিটিতে আছি, সেই জন্য এসে যাবে আর কি কথা। কনস্টিটিউশন অনুসারে বাংলাদেশের আর্টিকেল 7 অনুসারে কনস্টিটিউশন ইজ দ্য সুপ্রিম ল এন্ড সোর্স অফ ল, এবং বাংলাদেশের জনগণ সেই ধারা অনুসারে রাষ্ট্রের মান। কিন্তু এর মধ্যে আরেকটা কথা থেকে যায়, মালিকানা এক জিনিস, ক্ষমতার উৎস আরেক জিনিস। সোর্স অফ অল পাওয়ার জনগণ যদি হয়, তাহলে সার্বভৌম হচ্ছে জনগণ। রাষ্ট্র জনগণ দিয়ে গঠিত, জনগণের প্রতিনিধি দিয়ে পার্লামেন্ট গঠিত। সেই হিসাবে বলা হয় পার্লামেন্টের ওই হাউসটা হচ্ছে সোভারেইন হাউস। You can discuss anything under the sun, but আপনার বিরুদ্ধে মামলা করা যায় ওই হাউসের ভিতরে, সোভারেইন হাউস। তাহলে জনগণের প্রতিনিধিত্ব যারা করে তারা সোভারেইন পাওয়ার অ্যাক্ট করবে অন বিহাফ অফ দি পাবলিক পিপল। এখন তারা যে আইনটা করবে, সেই আইনটা আমরা বলতে পারি যে সার্বভৌম পার্লামেন্টের আইন প্রণয়নের ক্ষমতা, বাট সেই আইনটাও কিন্তু সার্বভৌম নয়। বিকজ এই পার্লামেন্ট যদি এমন আইন করে যেটা জনগণের সার্বভৌমত্ব এবং রাষ্ট্রের স্বার্থে এবং কনস্টিটিউশনের মূল কাঠামোর বিরুদ্ধে যায়, সেই আইনটা আইন সেই জন্যই 15th অ্যামেন্ডমেন্ট বাতিল এবং সেটার ইন্টারপ্রিট করে করার ক্ষমতা, ব্যাখ্যা দেওয়ার ক্ষমতা সুপ্রিম কোর্ট। সেই জন্য সুপ্রিম কোর্ট 15th অ্যামেন্ডমেন্টের 6টা বিষয় বাতিল করেছে। আমরা তত্ত্বাবধায়ক সরকার বিধান সম্পর্কিত 58 ক এবং 58 দ্বিতীয় পরিচ্ছেদ, যেটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল, সেটা বাতিল করে যে বিল এনেছে 15th অ্যামেন্ডমেন্টে, সেইটাকে বাতিল। অন্য কথায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হওয়ার রাস্তা উন্মুক্ত হয়েছে। পুনর্বহাল হয়নি, হবে, যেটা দরিদ্র সংশোধনী বাতিলের ইনজাস্টিস খায়রুল হক রায় দিয়েছে, আবার রিভিউতে জনগণের পক্ষে আসা, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বৈধ ঘোষণা, তখন পূর্ণাঙ্গ আসে, তখন জনগণের সার্বভৌমত্ব হয়ে পার্লামেন্টের সার্বভৌমত্ব হয়ে আইন প্রণয়নের ক্ষমতা পার্লামেন্ট। তো মূল কথা যদি জনগণের সার্বভৌমত্ব হয়, তাহলে যারা আজকে বলছে যে আমরা জনগণের প্রতিনিধিত্ব করে একটি রিপাবলিক ঘোষণা করতে চাই, যারা বলছে জনগণের প্রতিনিধিত্ব করে আমরা সংবিধান বিলুপ্ত করতে চাই, তো তারা কি সার্বভৌম? আমি আজকে আহ্বান জানাবো, কোন ব্যক্তি, কোন গোষ্ঠী, কোন রাজনৈতিক উচ্চাভিলাষী কোন সমাজ যেন নিজেদেরকে সার্বভৌম মনে না করে। এবং আমি জানি না এটা মিডিয়াতে কিভাবে আসছে, কারণ আমাদের অনেক দৈন্যতা আছে। দ্বিতীয় কথা হচ্ছে, বাংলাদেশে গণতন্ত্র এবং সংবিধানের রক্ষা কবচ হিসেবে বিএনপি পাহারাদার হিসেবে জনগণের সামনে প্রতিভাত হয়েছে। সুতরাং জনগণ যদি বিএনপিকে সেই আস্থায় নিতে চায়, আর যদি কোনো গোষ্ঠী জনগণের সেই আস্থাকে প্রতিপক্ষ মনে করে, অন্যভাবে প্রতিপক্ষ মনে করে, তারা অন্য কথায় গণতন্ত্রেরই প্রতিপক্ষ।
নিজেদেরকে তৈরি করার জন্য রাজনৈতিকভাবে আমাদের যে আগামী প্রজন্মের অনেক নেতৃত্ব যারা উদীয়মান হতে চাচ্ছে তারা অনেক সময় পাবে রাষ্ট্র পরিচালনা করা, সমাজ বিনির্মাণ করা এবং সুশাসনের একটি রাষ্ট্র বিনির্মাণে যথেষ্ট প্রজ্ঞা এবং অভিজ্ঞতা দক্ষতা প্রয়োজন। আমি আহ্বান জানাবো আমাদের নতুন প্রজন্মকে সেই প্রজ্ঞা অভিজ্ঞতা অর্জনের জন্য সময় আগামী দিনের রাষ্ট্র, আগামীর বাংলাদেশ আমাদের সেই তরুণ প্রজন্ম যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে তাদের অপেক্ষায় থাকবে। একটি কথা আছে বেশি করে শোনা যায় যে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা, শহীদের রক্তের আকাঙ্ক্ষা অনুযায়ী বৈষম্যহীন আইনের শাসনের সাম্যভিত্তিক বাংলাদেশ নির্মাণ করতে। এই প্রশ্ন তো কোনো দ্বিমত নেই, তবে বারবার কেন উচ্চারিত হচ্ছে এইটা বিপ্লব বিপ্লব বলে? বিপ্লবের ব্যাকরণ আবিধানিক মানে হচ্ছে যে সম্পূর্ণ পরিবর্তন কি বিপ্লব, total change of any society, any economic system, any social system, এটাকে পরিপূর্ণভাবে পরিবর্তন বদলানোকে বলা হয় বিপ্লব। বাংলাদেশে কি সেই অর্থ বিপ্লব হয়েছে? বাংলাদেশে যেটা হয়েছে সেটা প্রকৃতপক্ষে ডেমোক্রেটিক মাস ইংরেজি, বাংলা যদি আমরা গণতান্ত্রিক গণ অংশগ্রহণে সকল ছাত্র সমাজ, রাজনৈতিক দল, সমস্ত সামাজিক গোষ্ঠী, শ্রেণী সবাই উদ্দেশ্য তাদের সাংবিধানিক এবং গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার। যেই গণতান্ত্রিক বিলুপ্ত হয়ে গেছিল, হরণ হয়ে গেছে, সেটার নামকরণ যদি আপনি করতে চান তাহলে ভোটাধিকার বলতে পারেন, আপনার গণতান্ত্রিক অধিকার, ন্যায় বিচার লাভের অধিকার, আপনার শিক্ষার অধিকার, আপনার চাকরি লাভের অধিকার সবকিছু হরণ হয়ে গেছিল। সেই অধিকার হারা জনগণের, সর্বহারা জনগণের সর্ব অধিকার ফেরত পাওয়া যে গণঅভ্যুত্থান হয়েছে তার নাম হচ্ছে আমাদের সমাজ বিপ্লবের কোন আকাঙ্ক্ষা নিয়ে আমরা সেই অভ্যুত্থান করি। আমরা টোটাল সংবিধান পরিবর্তনের কোন এজেন্ডা নিয়ে সেই গণঅভ্যুত্থান, আমরা সংস্কারের কথা বলেছি 2023 সালের 13 জুলাই এই 31 দফার মাধ্যমে, যখন আমরা প্রতিশ্রুতি দিয়েছি যে যদি আমরা ফেসিবাদ মুক্ত হই, যারা আমরা ফেসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই সংগ্রাম করছি, যে সমস্ত রাজনৈতিক দল এবং সমাজ তাদের সকল ঐক্যের ভিত্তিতে, ঐক্যমতের ভিত্তিতে একটি দাবি, এখানে একটি কথা বলছি, এটা প্রিয় জাতীয় সরকার, ঐক্যমতের ভিত্তিতে জাতীয় সরকার, তাদেরকে নিয়ে যারা ফেসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, তারা রাষ্ট্র পরিচালনা দায়িত্ব, এই 31 রাষ্ট্র নির্মাণ করবো গণতান্ত্রিক সংস্থা। 1 নম্বর ধারা হচ্ছে আমরা এই সংবিধান যেটা আওয়ামী লীগের প্রধানমন্ত্রী পরিণত হয়েছিল প্রায়, সেটাকে গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে অর্থনৈতিক মুক্তিলক্ষ্যে একটি সংবিধান আমরা সংশোধন করব, যে সমস্ত সংশোধনের মধ্য দিয়ে জনগণের আশা হবে এবং সেই আগামী বাংলাদেশে, যে বাংলাদেশ সমস্ত মানুষের সমান, মুখে বলতে তো হবে না, সেই গণতান্ত্রিক সংস্কারের সাংবিধানিক যে রূপরেখা, আমার নিজেটাতে আমি দলের পক্ষে স্থানান্তর করেছি, সেই দায়িত্বটা ছিল। আমরা তার আগে এক্সারসাইজ করেছি, বিশেষত অনেক বিশেষজ্ঞদের সাথে করেছি, কম্পাইল করতে বহু পরিশ্রম। আমরা জুডিশিয়াল
রিফরমেশনের জন্য প্রতিজ্ঞা করেছি। যে বিচার ব্যবস্থাকে আওয়ামী লীগের আইনি সংগঠনে পরিণত করা হয়েছিল, সেই সংগঠন থেকে আমরা প্রকৃতপক্ষে বাংলাদেশে একটি নিরপেক্ষ স্বাধীন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আমরা প্রতিশ্রুতি দিয়েছি। একত্রিত হয় কিভাবে বলেছি, আমরা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল প্রতিষ্ঠা করবো, যেটা রাষ্ট্রপতি 5th অ্যামেন্ডমেন্টের মধ্যে দিয়ে প্রবর্তন আর্টিকেল 96 অফ দি কনস্টিটিউশন, যেটা 16th অ্যামেন্ডমেন্টের মধ্যে দিয়ে পার্লামেন্টের সাবজেক্ট করে দেওয়া হলো, আইন বিভাগের অধীনস্থ করে দেওয়া হলো বিচার বিভাগ। সেটা আমরা বাতিল করবো। ইতিমধ্যে সুখের কথা, এটা হাইকোর্টের চ্যালেঞ্জ হয়েছিল এবং বাতিল হয়ে গেছে। যে সংশোধনের মধ্যে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করা গেছে, সেটাকে আমরা পুনরায় ফেরত আনার জন্য পঞ্চদশ সংশোধনী, সেটা আদালতের মাধ্যমে মূল যে 6টি বিষয় সেটা বাতিল হয়ে গেছে। এই 15th অ্যামেন্ডমেন্টে 55টি দফা ছিল। 55 দফার মধ্যে মাত্র 6টা দফা আদালত বাতিল করেছে, 3টি দফা পুনর্বহাল করেছে, বাকি দফা এই 8টা বাতিল কয়টা থাকে বলেছে। এটা পার্লামেন্টের বিবেচনার জন্য আমরা রেখে দিলাম। তাহলে পার্লামেন্ট যে সংবিধান সংশোধনের একমাত্র সংসদ, কেবল সংসদই যে একমাত্র ফোরাম, সেটা বিচার বিভাগ জুডিশিয়াল স্বীকার করে নিল কি নিল? আজকে যদি কেউ বলে যে আমরা সরকারকে এন্ট্রাস্টেড করলাম সংবিধান সংবিধান সংশোধনের এখতিয়ার জনগণ সংসদ ছাড়া কাউকে দেয়। যারা মনে করবে যে সংবিধান পুনর্লেখন, সংশোধন, পরিবর্তন এগুলোর কর্ম সংবিধান বাদে অন্য কোন বই, তারা আমি মনে করব যে অসাংবিধানিক কথা বলছে। যদি কোন একটি রাষ্ট্র নতুন করে গঠিত হয়, নিউ রিপাবলিক হয়, যেই দেশের সংবিধান থাকে না, সেই দেশের জনগণ একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বানায় শুধু সংবিধান রচনার জন্য। সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি 1946 হয়েছিল। সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মাধ্যমে সেই সংবিধান প্রণয়নের পর তারা রিজাইন করবে এবং সেই সংবিধান নতুন সেটা 1973 হয়েছিল। অবশ্যই এটা এখন ফ্যাক্টাম ব্যালেট, এটা একটা টার্ম আছে, গণনা প্রবেশিত, কিন্তু এটা আসলে 1973 গণপরিষদটা সংবিধান রচনার জন্য দেওয়া ছিল না। পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের অধীনে নির্বাচিত হয়েছিল যারা, তাদেরকে সবাইকে নিয়ে গণপরিষদ করে এটা করেছিল। যেহেতু ঘটনাক্রম যুদ্ধ হয়েছে, বাংলাদেশের মানুষ সেই সংবিধান মেনে নিয়েছে, সেটা হয়েছে। এখন যারা বুদ্ধিজীবীগণ সেই কথা বলেছিল এককালে, তাদেরকে আমি বুঝিয়েছিলাম, আমি নিজে বুঝিয়েছি, তারা বুঝেছে হ্যাঁ এই রাস্তায় যাও, নো পুনর্লেখন, এটাও বুঝালাম, বলে যে না সেই রাস্তাতে যাবো। আমি বললাম যে জেন্টলম্যান, অ্যামেন্ডমেন্ট কি পুনর্লিখন নয়? আপনি পুনর্লিখন বলে যদি মনে করেন যে 1972 সালে যে সংবিধান হয়েছে, সেটা তো বিভিন্ন দেশের সংবিধানের একটা কপি পেস্ট করে ওখানে বাংলাদেশ বসিয়ে কিছু কিছু প্রভিশন বসিয়ে করেছে। আমরা সংবিধানের খুব বেশি জানি না, তবে কিছু পড়ি, দেখেছি কেউ অনেক পজিটিভ নিতে পারে। যারা আজকে নতুন সংবিধান লেখার কথা বলবে তাদেরকে জিজ্ঞেস করি, সংবিধানকে আইন বিভাগ থাকবে না, বিচার বিভাগ থাকবে না, প্রশাসন থাকবে না, রিপাবলিক থাকবে না, স্টেট পলিসি থাকবে না, প্রিয়াম্বল থাকবে না, তফসিল থাকবে না, ইলেকশন কমিশন থাকবে না, সবই তো থাকবে। তাহলে পৃথিবীর প্রত্যেকটা সংবিধানের 70-80 থেকে 90% জিনিস একই।
শুধু অল্প কিছু জিনিসটাকে যে জাতির জন্য সেই সংবিধান প্রণয়ন হয়, সেই জাতি কিভাবে পরিচালিত হবে, সেই জাতি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস চার্টারকে কিভাবে ধারণ করবে, সেই জাতি বিচার ব্যবস্থার মধ্যে কোন সিস্টেমকে ধারণ করবে সেটা ডিসাইড করবে। সেই জাতি পার্লামেন্টারি টাইপ অফ ডেমোক্রেসি যেটা আমরা বলি, ওয়েস্টমিনিস্টার টাইপ অফ ডেমোক্রেসি যেটা আমরা অ্যাডপ্ট করেছি বাংলাদেশ, সেটা কতটুকু পাওয়ার এক্সারসাইজ করবে। সেই জন্য আমরা বলেছি চেকস এন্ড ব্যালেন্স রাখতে হবে ইন দ্য লেজিসলেচার অলসো, বিকজ আমরা লেজিসলেটিভ সুপ্রিমেসি বা লেজিসলেটিভ ফুয়ার বা লেজিসলেটিভ অটোক্রেসি চাই না। যে অটোক্রেসিটা একসময় রাষ্ট্রপতি শাসিত সরকারে ছিল, যে হোয়াট প্রেসিডেন্ট সেজ ইজ দ্য ল, এইটাই, যে নট অ্যাকাউন্টেবল টু দি পার্লামেন্ট, এইটাই। কিন্তু পার্লামেন্টারি টাইপ অফ গভর্নমেন্টে প্রাইম মিনিস্টার along with his cabinet, along with the cabinet, prime minister is responsible and accountable to the parliament. কিন্তু সত্যিকার অর্থে সেটা কি হয়েছে? হয় নাই, বিকজ ওইখানেও হয়েছে হোয়াট প্রাইম মিনিস্টার উইশেস ইজ দ্য ল। সেই রকম ফুয়ার প্রাইম মিনিস্টার আমরা চাই না বলেই আমরা পার্লামেন্টে কিছু অ্যামেন্ডমেন্ট সাজেস্ট করেছি যে পার্লামেন্টের মধ্যেই আর একটা চেম্বার থাকতে হবে চেকস এন্ড ব্যালেন্সের জন্য, এনাক্টমেন্টের মধ্যে যাতে কোন রকমের জনগণের বিরুদ্ধে কোনো আইন প্রণয়ন না হতে পারে, পলিটিক্যাল উদ্দেশ্যে যাতে কোন পার্টি কোন আইন প্রণয়ন না, উদ্দেশ্য হবে শুধুমাত্র জনগণের সার্বভৌমত্ব ঠিক রাখা। সেই জন্য বলছে যে সোভারেনিটি, আমরা বলি সোভারেনকে আমাদের ইন্ডিয়ান উপমহাদেশে আপনারা শুনেছেন যে ভাইসরয় যেত, গভর্নর জেনারেল যেত, টু রিপ্রেজেন্ট দি সোভারেন পাওয়ার অফ দি কুইন, এখানে অথবা কিং, বাকি কেউ সোভারেন ছিল না। তা আমাদের দেশের সোভারেন যেহেতু জনগণ, সোভারেনের ভোটে নির্বাচিত পার্লামেন্টের প্রতিনিধিরা যেহেতু সোভারেনিটির প্রতিনিধিত্ব করে, আই ডোন্ট ওয়ান্ট টু comment on that because parliament memberরা ভবিষ্যতে হয়তো আমাকে কারণ পার্লামেন্ট মেম্বাররা সোভারেন নয়, তারা সোভারেনের প্রতিনিধি। হাউস দ্য সোভারেন এক্সারসাইজের দিক থেকে যে ওখানে কথা বলে সেটা কোর্ট এক্সচেঞ্জ করা যাবে না। আমি এক সময় বলছিলাম যে আমি এই সুযোগটা নিচ্ছি তোমার গালি দিয়ে পার্লামেন্ট হাউস যে প্রাইম মিনিস্টার কথা বলছিলাম বলে যে এটা ইন্ডিয়া বলে এগুলো আবার করতে নেওয়া। তো সোভারেন হাউসের কিছু যেমন ব্রিটিশ পার্লামেন্টের বিভিন্ন জায়গায় বলে যে এক্সেলেন্সি I'd like to call you Basa, but this is in the parliament. I shouldn't say like this. Because house terms is sovereign to grow করতে পারবে প্রেস করলে যে পার্লামেন্টের ওয়ার্ড তুমি উঠো করা শুরু। সেই ক্ষেত্রে জনগণের সোভারেনিটি এবং জনগণের পার্লামেন্ট এবং জনগণের পক্ষে আইন প্রণয়ন যাতে হয় সেই জন্য আমরা একটা লেজিসলেটিভ ব্যালেন্স লেজিসলেচার আনার জন্য আমরা সাজেস্ট করেছি কিছু প্রভিশন। তার মধ্যে একটা যেমন মনে করেন আমরা বলেছি ফর নট more than 2 consecutive terms anybody can be a prime minister. একটা আমরা বলছি ফর 2 consecutive terms, দ্বিতীয়বার বাকি পরে বাট এখন পপুলারলি এসছে যে মানে টুয়াইস ইন লাইফ, সেটা আলোচনা হবে, আলোচনার মধ্যে দিয়ে দিতে হবে। বাট পার্লামেন্টে পার্মানেন্টলি ক্ষমতা ছিল সেই কারণে শেখ হাসিনা দেখতে পারে। এবং আরো কিছু বিষয় আছে যেমন আমরা অ্যাকাউন্টেবল করার জন্য প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টারের মধ্যে কিছু পাওয়ার ব্যালেন্স। বর্তমান সিস্টেমে প্রেসিডেন্ট কেবল দুইটা কাজ করতে পারে, রিকমেন্ডেশন অফ কনসাল্টিং প্রাইম মিনিস্টার। একটা হচ্ছে প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার নিয়ে আর চিফ জাস্টিস। কিন্তু যদি পার্লামেন্টের এনাক্টমেন্টের মধ্য দিয়ে
প্রেসিডেন্টকে আরো কিছু বিষয়ে এম্পাওয়ার করেন, তাহলে একটা চেকস এন্ড ব্যালেন্স প্রতিষ্ঠা, সেটা আমরা সাজেস্ট করেছি। প্রথম কথা হলো এখানে কিছু থাক না, সবকিছু বললে তো পরে আবার বলছি। এখন আমাদের দেশে যে কালচারটা গড়ে উঠেছে, রাজনৈতিক কালচার এবং আমাদের যে সামাজিক চর্চা, সেটা হচ্ছে ওয়েস্টমিনস্টার টাইপ অফ পার্লামেন্ট এন্ড ভোটিং সিস্টেম। এবং আমরা কালচারের মধ্যে আরেকটা বিষয় হচ্ছে যে পার্লামেন্টে তারা তাদের প্রতিনিধিকে দেখতে চায়, তার এলাকার জন্য রেসপন্সিবল করতে চায়, তার মাধ্যমে কথা বলতে চায়। কিন্তু কেউ কেউ বলার চেষ্টা করছে তাদের সুবিধা এটা আমি বেশি করবো না, এখানে কভার করবো। তাদের সারা বাংলাদেশ মিলে যদি 3 লাখ ভোট পায় সেই কাছে, এখন সেই কি না কে আসবে কেউ জানে। এই প্র্যাকটিসটা আমাদের জন্য না। এখন যার যার সুবিধার জন্য বিভিন্ন পলিটিক্যাল পার্টি তার স্বাধীনতা বাট আলাপ আলোচনার মধ্য দিয়ে সেই রকম সংস্কার প্রস্তাব গুলো গ্রহণ করতে হবে যেগুলোর মধ্যে একটা ঐক্যের সৃষ্টি হবে। অবশ্যই কিছু কিছু পয়েন্ট থাকবে, দ্বিমত থাকলে না থাকলে ডেমোক্রেসি হবে, তখন সেই ঐক্য সৃষ্টি হওয়ার সংস্কার গুলো বাস্তবায়ন সহজ হয়ে যায়। এখানে একটা ছোট্ট মধুর ক্রিটিসাইজ করি এই সরকার। আমি প্রশাসন কমিটির আমাকে আহ্বায়ক জন্য বলছি আর কি, জানি ক্যাবিনেট সেক্রেটারি শেখ হাসিনার আমলে যিনি ছিলেন, তাকে অপসারণ করতে আমাদের ওই অন্তর্বর্তীকালীন সরকার 2 মাস 5 দিন সময় লেগেছে। 14 অক্টোবর তার রিটায়ারমেন্টের লাইফ এবং ডেট শেষ হবে সেদিন পর্যন্ত ছিল, অপসারণ হয়নি, নর্মাল রিটায়ারমেন্ট। সেই ভদ্রলোক কন্ট্রাক্টে ছিল, এমনও না যে রেগুলার সার্ভিস ছিল, কন্ট্রাক্টে ছিল। 2 মাস 5 দিন যদি একটা কন্ট্রাকচুয়াল সার্ভিসে থাকা টপ ব্যুরোক্রেটকে সরাতে সময় লাগে, এই সরকার কি রকম সংস্কার করবে সেটা আমরা বুঝতে পারি না। এর বেশি সমালোচনা আর কি করব। আজকে সচিবালয়ে আগুন কারা লাগাচ্ছে? সচিবালয়ে দূষণরা লাগাচ্ছে, মুখ বন্ধ করে আপনি বলে দিলেন, বা সেই দূষণদেরকে তো আপনি সরাতে পারছেন না। আপনারা করবেন সংস্কার, আর সংস্কার তো একটা কন্টিনিউয়াস প্রসেস। আপনার নিজের গদি ঠিক রাখার জন্য শেখ হাসিনার আমলে নিয়োগপ্রাপ্ত টপ ব্যুরোক্রেটদের সরাতে আপনাদের 2 মাস 5 দিন সময় লাগে, আর আপনি নিরাপত্তা করবেন রাষ্ট্রের জনগণের। আমার মনে হয় এই মতো সমালোচনাটা করলাম। আমরা সহযোগিতা করছি কিসের মাধ্যমে? সমালোচনার মাধ্যমে। উনি বলেছেন যে বেশি বেশি সমালোচনা করবেন, আমাদের ভুল ধরে দিবেন, আমরা যাতে শুদ্ধ থাকি। এখন দেখতেছি আমরা বেশি বেশি সমালোচনা করি, আমাদের বেশি বেশি কর্তৃপক্ষ মনে করছে। আমরা গণতন্ত্রের পক্ষে, আমরা আপনাদের প্রতিপক্ষ নই। আমরা বাংলাদেশের মানুষের ভোটাধিকার যাতে প্রয়োগ করতে পারে স্বাধীনভাবে, কিন্তু আপনারা ভোটের অধিকার প্রয়োগ করার জন্য কৌশল প্রণয়ন করবেন, কত দেরিতে ইলেকশন দেওয়া যায়, তা আমরা তো প্রতিবাদ করবই। এখন বিভিন্ন কৌশলের মাধ্যমে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং উপদেষ্টারা সময় জ্ঞাপন করছেন, টাইম বাই করছেন, সময় জ্ঞাপন করছেন যাতে নির্বাচন দেরি না। কেন নির্বাচন দেরি হলে আপনাদের উদ্দেশ্য কি? জনগণের লাভ কি? আজকে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে সেটা তো অনির্বাচিত সরকার থাকার কারণেই হচ্ছে। বাজারে সাপ্লাই নেই এবং বিনিয়োগে অনিশ্চয়তা, অনিশ্চিত পরিবেশে কোন দেশে এবং বিদেশি বিনিয়োগ আসে না। এই অবস্থায় যেভাবে আপনারা রাষ্ট্র পরিচালনা করছেন, জনগণ তো মনে করেছিল এই সময়ে এসে তারা একটু দ্রব্যমূল্যের লাগাম মনে করবে, সরকার টেনে ধরবে এবং তারা একটু হাফ ছেড়ে বাঁচবে। আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব বলেছেন যে মানুষ তো এখন চিন্তা করছে আগে সংস্কার নাকি সংসার। সাধারণ মানুষ তো সংসারের চিন্তা নেই।
আপনারা যদি রাষ্ট্রের নিরাপত্তাও সঠিকভাবে না দিতে পারেন, যদি সচিবালয়ে আগুন লাগাটাও বন্ধ করতে না পারেন, যদি দ্রব্যমূল্যের নিম্নগতি না করাতে পারেন, তাহলে জনগণ কি আপনাদেরকে নির্বাচন দেরি করার জন্য সময় দেবে? না, অবশ্যই দেবে। সুতরাং যদি সরকার ভোট থাকে, আমরা এখনো মনে করি যে ভোট তারা আপনারা গণতন্ত্রের প্রক্রিয়ায় আসেন এবং রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার জন্য যে গণতান্ত্রিক প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা ত্বরান্বিত করুন, নির্বাচনমুখী সমস্ত সংস্কার করুন এবং নির্বাচনের প্রস্তুতি একই সাথে করুন এবং আগামী জুন মাসের ভিতরে আপনাদেরকে নির্বাচিত সরকার দেওয়ার জন্য আমরা আহ্বান জানাই। যথেষ্ট জটিল সময়। আমরা বিভিন্ন রকমের কলা কৌশল দেখতে পাচ্ছি যে সরকারের অভ্যন্তরে থেকে এখন এই সরকারকে প্রলম্বিত করে একটি রাজনৈতিক দল সংগঠিত হয়ে পরে নতুন করে ক্ষমতা গ্রহণের পায় তারা যে কৌশল দেখতে পাচ্ছি, এটা জনগণ ভালোই বুঝছে। সুতরাং আমি মনে করি গণতন্ত্রের প্রতিপক্ষের শক্তি না হয়ে গণতন্ত্রের পক্ষের শক্তি কম। গণতান্ত্রিক প্রক্রিয়াকে ত্বরান্বিত করুন, দ্রুত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার জন্য নির্বাচনের রোডম্যাপ প্রদান করুন এবং অতি সত্তর জনগণের সামনে সেটা প্রকাশ করুন। তাহলে বাংলাদেশে অনেক অস্থিরতা কমে যাবে এবং আমরা মনে করি এই অনিশ্চিত পরিবেশের জন্য এই সরকারের কালক্ষেপণই দায়ী। যাই হোক, আমাদের যে ঐক্যের কথা আমরা সবাই বলছি, সেই ঐক্যটা ফ্যাসিবাদের বিরুদ্ধে বাংলাদেশে গণমানুষের ঐক্য না, শুধুই কি ছাত্র সমাজের ঐক্য? যারা ছাত্র জনতা, রাজনৈতিক দল, সামাজিক শক্তি, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন শ্রেণীর অধিকার হারা মানুষ, সাধারণ মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য সৃষ্টি করেছিল 5ই আগস্টের আগে। সেই ঐক্যটাকে ধরে রাখাটাই হবে আমাদের আজকের দিনের সফল। জাতীয় গণ ঐক্য সৃষ্টির মাধ্যমে গণতান্ত্রিক বাংলাদেশ সৃষ্টি করার, প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র সৃষ্টি করার পথে এগিয়ে যাই। আমাদের সাথে ভিতরের এবং বাইরের কোন শক্তি, কোন ষড়যন্ত্র কখনো কামিয়াব হবে না। সেই জনগণতান্ত্রিক বাংলাদেশকে নির্মাণের জন্য ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অটুট রাখার আহ্বান জানাই সকল সংশ্লিষ্ট পক্ষের কাছে। এটাই আমার আজকে আহ্বান। অনেক দেরি হয়ে গেছে আপনাদের, আমার এখন আর বলার নিজেরও শক্তি নেই, আপনারও শোনার শক্তি নেই। তো ধন্যবাদ আমাকে শোনার জন্য। আমার নেতা জনাব তারেক রহমানের প্রত্যাবর্তনের জন্য সদস্যতা অনেক প্রশ্নের সম্মুখীন হবে, কিন্তু আমরা মনে করি বাংলাদেশের যত শিক্ষিত আমার তারেক রহমান সাহেব যাওয়ার মতো পরিবেশ সৃষ্টি হবে। আমরা এখন তৈরি এখন সভাপতি বক্তব্য নিয়ে আসার জন্য আজকের প্রধান অতিথি গুণগত কারাগার থেকে নিয়ে আসার জন্য ইউরোপিয়ান পার্লামেন্টের সম্মুখে আপনাদেরকে নিয়ে যিনি প্রবেশন করেছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ম্যাডাম বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর সদস্য জনাব এম এ মালিক সাহেব। জনাব এম এ মালিক সাহেব। বেশি লম্বা বক্তব্য
স্পেশালি আমাদের লিডারকে আপনাদের সম্পর্কে দু একটি কথা বলতে চাই। প্রথম হচ্ছে যে আমাদের বিএনপি এই দেশটাও এনে দিয়েছে বিএনপি। বিএনপি প্রধান ছিলেন বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট মহান স্বাধীন বাংলাদেশের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যেটা আমাদের লিডার এখন আজকের প্রধান অতিথি যেটা বললেন, সেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই দেশের থাকা এই স্বাধীনতা উনি আমাদেরকে আমরা তার আপনার মাতৃত্ব মানি। আমরা আমাদের মা মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনার দীর্ঘায়ু কামনা সুস্বাস্থ্য এবং উনি অচিরেই আমাদের মাঝখানে আসবেন। আমরা প্রবাসীরা বিশেষ করে আমাদের বাংলাদেশি এবং বিএনপি পরিবার আমরা অতি আগ্রহী ওনার জন্য আমরা অপেক্ষা করছি। ইনশাআল্লাহ আমরা হোপ করবে আমরা খুব শীঘ্রই আমাদের নেত্রীকে আমাদের মাঝখানে। আজকের প্রধান অতিথি যিনি এই যে রাষ্ট্র সংস্কারে 31 দফা কর্মসূচি বিষয়ে উনি অনেক বর্ণনা দিয়েছেন। আমাদের লিডার উনি এই যে ফেসিবাদ সরকারের আন্দোলনে এই সংস্কারপন্থী এই যারা আজকে এই যে ইন্টেরিয়ার গভর্নমেন্ট ওনারা নিশ্চয়ই আপনার যে এই লিডার আজকে দিন উনি যে ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করে ওনাকে গুম করেছে, এটা নিশ্চয়ই আপনারা জানেন যে ইন্টেরিয়ার গভর্নমেন্ট জানে। নিশ্চয়ই আপনারা জানেন ইলিয়াস আলী চৌধুরী আলম সহ 700 নেশনের লিডার এখন পর্যন্ত এই আয়নাগরের কারিগরদের এখন তো কোন বিচারের আওতায় নিয়ে আসেন। এটা দাবি আমরা জানতে চাই, প্রবাসীরা জানতে চাই, আজকে 700 নেশনের লিডার যে এখনো তারা কোথায় আছে? এতদিন কি লাগে আপনার এদের তথ্য দিতে? তাদের সন্তানরা আজকে বিভিন্ন ভাবে আমরা দেখেছি যে তাদের সন্তানরা আজকে কান্নাকাটি করছে। অনেকের বয়স অনেক ছোট বাচ্চা এখন পর্যন্ত তার বাবাকে খুঁজছে, তার মাকে প্রশ্ন করছে যে মা এখনো আমার বাবা তো ফিরে আসছে না, আমার মা তো এই যে আমাদের বোনদেরকে অনেকভাবে টর্চার করেছে। আজকে প্রধান অতিথি এই প্রবাসী এই ফেসিবাদ শুধু ইন্টেরিয়র গভর্নমেন্টের আপনারা শুধু আন্দোলন করেছেন। বিএনপি পরিবার থেকে ওটা 550 আমাদের কৃতি সন্তান কোমলমতি ছাত্রছাত্রীরা তার জীবন দিয়েছে। গত 16 বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়া মাদার অফ ডেমোক্রেসি ওনার যে কন্ট্রিবিউশন আপনারা কি ভুলে যান? উনি জেল কেটেছেন দেশের বাইরে, ওনার কোন ঠিকানা নেই। অবশ্যই এই পার্লামেন্টারি ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া দিয়েছে। বিএনপির হিস্ট্রি স্বাধীনতার ঘোষক জিয়া, রিভোল্টকারী জিয়া, বিরুদ্ধম জিয়া এবং বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট জিয়া। সংবিধানে আপনারা ধর্মের বিষয় বলেন, প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস সংবিধানে সংযুক্ত করেছে। আমার দল এই বাংলাদেশি জাতীয়তাবাদ দিয়ে তাদের মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বুদ্ধিস্ট আমরা যারা আছি সবাই মিলে রাজনীতি করি। এই যে আমাদের আজকের প্রধান যার জন্য আপনারা যেমন ফেসিস্টরা ভারতের রোগ ডিজিএফআই এবং হাসিনা এই যে বাকশালীদের এই কুচক্রীরা যে ষড়যন্ত্র করে উনাকে এই যে ভারতে নিয়ে কাম করেছে, আল্লাহর অশেষ মেহরবানিতে উনি বেঁচে গেছেন। হয়তো ওনার জন্য জাতি এবং আমাদের মুরব্বীদের দোয়া আছে। আজকে এই ফেসিবাদের প্রথমে বিএনপির কত পরীক্ষা দিতে হবে। দেশ এক তারেক রহমান এই যুগের কালমা উনি দেশের বাইরে থেকে
আন্দোলন শক্তিশালী এবং নেতৃত্ব দিয়ে এবং ওনাদের এই যে ডাইনামিক লিডারশিপ সালাউদ্দিন ভাইদের যে ফিল্ডে ওনাদের দূরদর্শী সাহসিক ভূমিকা জীবন বাজি দিয়ে তারা এই গণতন্ত্র পুনরুদ্ধার